বাড়তি ইলেকট্রিক বিল কিভাবে আমরা রিডিউস করতে পারি, কিভাবে কমাতে পারি। হরহামেশাই দেখি, আমি যখন খেয়াল করি দেখি এক্সস্ট ফ্যান চলতেই আছে, এটা আসলে কেউ অ্যাওয়ার না আসলে আমার মনে হলো যে ডাইনিং এর ফ্যানটা হয়তো চলতেছে, কিন্তু আমার অলসতা লাগতেছে, আমি আসলে বেডরুম থেকে উঠে যাই ডাইনিং এর ফ্যানটা অফ করবো, এমন হয় না। রাইট। চারটা ফ্যান যদি অন অ্যান অ্যাভারেজ যদি আমাদের 3 ঘন্টা এক্সট্রা ঘোরে, ফজরের নামাজ পর থেকে আমাদের যে সূর্য উদয় হয় এবং সূর্য অস্ত যায়, এই যে দিনের যে পূর্ণাঙ্গ যে আলোটা, এই পূর্ণাঙ্গ আলো কিন্তু আমরা ব্যবহার করি না। সেক্ষেত্রে আমাদের কিন্তু ইলেকট্রিসিটি বিল আমরা চাইলেও এখান থেকে কিছুটা কমাইতে পারি। ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, রাইট। এবং হচ্ছে আপনার ফ্রিজে কত পরিমাণ কোয়ান্টিটি আছে ভিতরে। যেমন আপনার ধরেন যে আপনি ছোট্ট একটা শাকের আটি রাখছেন ভিতরে, আচ্ছা, তো সেই ক্ষেত্রে তো আসলে আপনার ওই মিডিলে রাখার দরকার নেই, অত বেশি টেম্পারেচার কন্ট্রোল করার দরকার নেই। যে ইলেকট্রিসিটি যে কনজিউমের ক্ষেত্রে ফ্যান আস্তে ঘুরলে কি বিদ্যুৎ বেশি আসে, বা কি জোরে ঘুরলে, মানে আস্তে বা জোরে ঘুরলে কি বিদ্যুৎ বিল কম বেশি আসে? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, এটা আমাদের বিসিএসও অনেক সময় কিন্তু এই কোশ্চেন আসে। ডিপ ডাইভ ডিসকাশনে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আজকে আমার সাথে আছে মোহাম্মদ মনোয়ার হোসেন মুন্না এবং আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তো আজকে আমাদের আলোচনার বিষয়, বর্তমান সময়ে আমাদের সবারই চিন্তার কারণ হয়ে গেছে বাড়তি ইলেকট্রিক বিল। তো এই ইলেকট্রিসিটি বিল কিভাবে আমরা রিডিউস করতে পারি, কিভাবে কমাতে পারি, এই বিষয়ে আজকে আমরা ছোট্ট পরিসরে একটা রিসার্চ করছি এবং তার আলোকে আমি এবং মনোয়ার হোসেন মুন্না ভাই কথা বলবো। হ্যাঁ, আমরা দুইটা ফেজে আলোচনা করব যে ইলেকট্রিসিটি বিল কেন বেশি আসে এবং কি কাজ করলে ইলেকট্রিসিটি বিল কম আসতে পারে। তো আলোচনার শুরুতে আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে অনুরোধ করব তার ব্যক্তিগত জীবন থেকে অভিজ্ঞতা লব্ধ এবং তার যে স্টাডি লব্ধ জ্ঞান, তার সংমিশ্রণে যদি আমাদের সামনে একটু উপস্থাপন করত যে কেন আসলে আমাদের ডে টু ডে লাইফে ইলেকট্রিসিটি বিল অনেকের কমপ্লেন বেড়েই চলেছে লাগামহীনভাবে, এবং অনেকে নাভিশ্বাস, অনেকে বলছে আমার আশেপাশে যে আগে ইলেকট্রিসিটি বিল মাসে দিতাম 1,000 টাকা, এখন দেখা গেছে 1,500, 2,000 বা 2,500 টাকা। তো কি কারণ থাকতে পারে যদি ছোট্ট পরিসরে একটু যদি উল্লেখ করতো মোস্তাফিজুর রহমান, প্লিজ। ধন্যবাদ মনোয়ার হোসেন মুন্না ভাই। আমি খুব স্পেসিফিকভাবে যদি বলতে চাই, তাহলে আমাদের ইলেকট্রিসিটি বিল বেশি আসার আমি দুইটা কারণ দেখতে পাই। ওকে। প্রথমত হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের লেজিনেস। ওকে। তো আমরা যদি আমাদের অলসতা কাটিয়ে কিছুটা আমাদের ভিতরে অ্যাওয়ারনেস গ্রো করতে পারি, সেই ক্ষেত্রে আমরা হয়তো আমাদের যে বিদ্যুৎ বিলের কপি, সেটাতে হয়তো আমরা একটা চমক দেখতে পারি। সঠিক বলেছো, কারণ অ্যাওয়ারনেসের আসলে কোনো মানে বিকল্প নেই আর কি বর্তমান যুগে। আমাদেরকে প্রথমেই আগে ডিসাইড করতে হবে যে আমার বিদ্যুৎ বিলটা বেশি আসতেছে, এই বিষয়ে মানে আমাদেরকে প্রথম ফার্স্ট মুভটাই হচ্ছে আগে অ্যাওয়ার হতে হবে যে বিদ্যুৎ বিলটা বেশি আসতেছে, এই বিষয়টা আগে অ্যাওয়ার হতে হবে, তাই না? এক্স্যাক্টলি। তো আমি আলোচনার শুরুতে একটা এক্সাম্পল দিতে চাই। কিছুদিন আগে আমার এক সহকর্মীর সাথে গল্পের এক পর্যায়ে উনি আমাকে বলল যে ভাই, আপনার ভাবি আমাকে একটা ট্রিক্স বলছে, সেটা আমার খুব ভালো লাগে। তো আমি বললাম কি ট্রিক্স? উনি বলল যে ওয়াশরুমে যাওয়ার পরে, অর্থাৎ ওয়াশরুম থেকে বের হওয়ার পরে এক্সজস্ট ফ্যান যদি চালু রাখা যায়, তাহলে ওয়াশরুমটা অনেক ড্রাই থাকে, শুকনো হয়ে যায় আর কি, মানে ফ্লোরে পানি থাকে না। তো শুকনা ওয়াশরুম আসলে আমাদের সবারই প্রিয়, আমারও খুব ভালো লাগে যদি ওয়াশরুমে গিয়ে দেখি ভেজা ভেজা ভাব না থেকে যদি শুকনা ভাব থাকে, খুব ভালো লাগে আর কি। ভালো লাগে। তো আমরা দেখা যায় কি যে অনেকে ওয়াশরুমের যে এক্সজস্ট ফ্যানটা আছে, এটা মানে বন্ধ করি না, বা ভাবি যে ছোট্ট একটা ফ্যান। তো আমি পরবর্তীতে একটা হিসাব করে দেখলাম যে একটা যদি আমার ওয়াশরুমে 8 ইঞ্চির এক্সজস্ট ফ্যান থাকে, এবং সেখান থেকে প্রতি মাসে আইডিয়া করেন তো কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে? এটা তো আসলে আমাদের বিদ্যুৎ বিল বের করতে হলে প্রথমে জানতে হবে যে তার ওয়াটটা কেমন, তাই নয় কি? এক্স্যাক্টলি।
6 ইঞ্চি বা 8 ইঞ্চি একটা এক্সস্ট ফ্যান, যেটা বাথরুম বা কিচেনে থাকে আমাদের ওয়াশরুমে বা রেস্টরুমে, সেটা 40 ওয়াট হতে পারে। 40 ওয়াট তো খুবই হিউজ। এক্স্যাক্টলি, অনেক হিউজ। তো এই ইফেক্টটা পড়ে মাস শেষে। যেমন আপনি যদি 20 ঘন্টা আপনার এক্সস্ট ফ্যান চালাচ্ছেন, সেক্ষেত্রে মাস শেষে দেখা যাবে অলমোস্ট 250 টাকা, 250 টাকা আপনার অ্যাড হচ্ছে বিদ্যুৎ বিলে। সো জাস্ট একটা ওয়াশরুমের একটা এক্সস্ট ফ্যান থেকে আপনার 250 টাকা অ্যাড হচ্ছে, মাসে সেভ করা সম্ভব। মাসে সেভ করা সম্ভব। ও, আমিও তো আমার বাসায় হরহামেশাই দেখি, আমি যখন খেয়াল করি দেখি এক্সস্ট ফ্যান চলতেই আছে। এটা আসলে কেউ অ্যাওয়ার না, আসলে চলতেই আছে, তাই না কি? এক্স্যাক্টলি। আমার অভিজ্ঞতাটা এরকমই বাসার। হ্যাঁ, আমিও দেখি। আর আমি আসলে আজকেই আমার ওই ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, আসলে আপনি যে এটা করছেন, তো আপনি কি হিসাব করে দেখছেন এখানে কত বিল আসে? আচ্ছা, তো ভাই প্রথমে এই বিষয়টা ওনার মাথায় ছিল না, ও, আমি বলার পরে না, উনি এটা আমিও বুঝতে পারি surprised। নাই যে এটা আসলে এত বিল আসতে পারে। রাইট। আমাদের বাসায় যদি ড্রয়িং ডাইনিং মিলে হুম। এবং প্রতিটা রুম মিলে যদি আমাদের 4টাও ফ্যান থাকে, সেক্ষেত্রে আপনি একটা ফ্যান যদি 3 ঘন্টা করে অ্যাভারেজে অ্যাডিশনাল ইউজ করেন, আপনার প্রয়োজনের তুলনায় বেশি। এটা তো আমাদের বাসায় সচরাচর হয়ই, অনেকে রুম চেঞ্জ করে ফ্যান অফ করে না, বা চলতেই আছে গরমের সময় কোনো অফ নাই, হ্যাঁ, যতক্ষণ ইলেকট্রিসিটি আছে ফ্যান চলতেছে। আমাদের খাওয়া শেষ হইলো, রুমে গেলাম, হ্যাঁ, বা ডাইনিং এর টিভি রুমের বা ডাইনিং রুমের আমাদের চলতেই আছে আর চলতেই কি। আছে। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে কি হিসাব করছেন কত পড়তে পারে? আসলে হিসাব তো এইভাবে করা হয় না, আর আমার মনে হয় না দর্শকও এভাবে হিসাব করে। তারা শুধু কমপ্লেন করে যে ইলেকট্রিসিটি বিল বেশি আসতেছে। তো আপনি একটু ক্যালকুলেট করেন না, ক্যালকুলেট, আমাদের দর্শকদের হ্যাঁ উদ্দেশ্যে। ক্যালকুলেট অবশ্যই করা যায়। যদি আমরা জানি যে একটা ফ্যানের ভালো মানের একটা 56 ইঞ্চি সিলিং যেটা ফ্যান রয়েছে আমাদের বাসায়, বৈদ্যুতিক পাখা যেটা আমরা বলি আর কি, 75 ওয়াট আমরা জানি। তো সেক্ষেত্রে যদি অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক বাসায় 3 থেকে 4টা থাকেই, তাই না? 4টা ফ্যান থাকেই। 4টা ফ্যান যদি অন অ্যান অ্যাভারেজ যদি আমাদের 3 ঘন্টা এক্সট্রা ঘোরে, এটা কিন্তু একটা বিশাল একটা ইউনিট অ্যাড করছে আমাদের মানে বিলিং সিস্টেমে, তাই না কি? এটার হিসাবটা যদি আমি বলতে চাই, তাহলে 75 × 4 ফ্যান যদি হয় তাহলে 300 ওয়াট হচ্ছে। তাহলে যদি আমরা অন অ্যান অ্যাভারেজ 3 ঘন্টা তো এক্সট্রা ঘোরেই আর কি, 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি ধরি, তাহলে 300 × 3 প্রায় অন অ্যান অ্যাভারেজ একদিনে কিন্তু 1 ইউনিট দেখা যাচ্ছে ফ্যান থেকেই বেশি আসতেছে। অলমোস্ট 1 ইউনিট। অলমোস্ট 1 ইউনিট, 900.9 বা 1 ইউনিট। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাস শেষে আমাদের ফ্যানের জন্যই এখানে 27 ইউনিট আমার অ্যাডিশনাল আমার কস্ট বেয়ার করতে হচ্ছে। কস্ট বিয়ার 27 ইউনিট, কিন্তু এটা চারটিখানি বিষয় না আর কি। 27 ইউনিটের অন অ্যান অ্যাভারেজ যদি আমরা স্ল্যাবে পড়ে, যে আমরা ট্যারিফ রেট যেটা আমরা জানি আর কি, যে প্রথমে লাইফ লাইন, তারপরে হচ্ছে প্রথম স্ল্যাব, দ্বিতীয় স্ল্যাব, থার্ড স্ল্যাব, অন অ্যান অ্যাভারেজ যদি আমরা 10 টাকা হিসাব করি বা 8-9 টাকা হিসাব করি, তাহলেই কিন্তু আমাদের প্রায় এখানে 300 টাকার মতো শুধু ফ্যানের মানে হচ্ছে না এক্সট্রা। এক্স্যাক্টলি। এটা কিন্তু সেভ করা সম্ভব। এটা অবশ্যই সেভ করা সম্ভব, জাস্ট আমরা যদি একটু সচেতন থাকি, আমরা যদি একটু অলসতা না করি। আমার ক্ষেত্রে অনেক সময় হয় যে আমার মনে হলো যে ডাইনিং এর ফ্যানটা হয়তো চলতেছে, কিন্তু আমার অলসতা লাগতেছে, আমি আসলে বেডরুম থেকে উঠে যাই ডাইনিং এর ফ্যানটা অফ করবো, এমন হয় না। রাইট। এটা ডেটু আমার মনে হয়, যেহেতু আমি বাঙালি, আমাদের সাথে যেহেতু এরকম হয়, আমার মনে হয় সবার সাথে এরকম হয়। আমরা যদি এই যে অ্যাপ্লায়েন্সেসগুলো যেগুলো রয়েছে, এগুলা যদি আমরা সঠিক সময়ে যদি ব্যবহার শেষে যদি অফ করতে ভুলে যাই বা না করি বা অলসতা করি, তো সে কিন্তু তার মানে সে তো বন্ধ থাকবে না, সে চলতেই থাকবে। তাকে তুমি কমান্ড দাওনি, অফ কমান্ড দাওনি, সে চলবেই, তাই নয় কি? এক্স্যাক্টলি। আরও একটা বিষয় আছে যে আমরা যারা অনেকে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন, আমরা চেষ্টা করি একটু কম প্রাইসের মধ্যে, চিপ রেটের মধ্যে ভালো প্রোডাক্ট, বেটার সার্ভিস নেওয়ার চেষ্টা করি। তো অনেক সময় ধরেন আমি ইলেকট্রিক বাল্ব কিনতে গেছি, আমাকে দোকানদার বলল যে ভাই আপনি এই বাল্বটা না নিয়ে এইটা নেন, এটা যেগুলো মোটামুটি ভালো রেটিং, আইএসও সার্টিফাইড, যেগুলো বা বিএসটিআই সার্টিফাইড। এক্স্যাক্টলি। সেইগুলো প্রোডাক্ট ইউজ করার দরকার। এখন কেন দরকার? অনেকে বলবে যে আমি তো একটা 10 ওয়াটের বাল্ব সুপারস্টার যেই টাকা দিয়ে কিনতেছি বা ট্রান্সটেক যেই টাকা দিয়ে কিনতেছি, আমি নন ব্র্যান্ডের একটা বাল্ব লোকালি রাস্তার মোড়ে বা
খুচরা দোকানে রাস্তার পাওয়া মোড়ে যায়। বা খুচরা দোকানে অনেক সময় যারা দোকানদার আছে, দোকানিরা করে কি, তারা ওই প্রোডাক্টগুলোতে একটু লাভটা বেশি করতে পারে। ওই রাইট, জন্য তাদের একটা ইন্টেনশন থাকে যে আমি এই প্রোডাক্টটা সেল সেল করি। করতে হয়। তো আমাদের তো অনেকের মন মানসিকতা খুবই সফট, দোকানদার একটু মিষ্টি করে যদি দুই একটা হ্যাঁ। কথা বলে আমরা হয়তো প্রোডাক্টটাকে না করতে না পারি না। করতে পারি না, হ্যাঁ, আমরা কিন্তু চোখ বন্ধ করে নিয়ে যাই আর কি। এক্স্যাক্টলি। আমি এটা একটা হিসাব করছি যে ধরেন আপনি 10 ওয়াটের একটা বাল্বে, ব্র্যান্ডের যে বাল্বগুলো আছে সেটার ক্ষেত্রে আপনি যে পরিমাণ লুমেন পাবেন, রাইট, কিন্তু নন ব্র্যান্ডে ওইটা পাবেন না। হ্যাঁ এটা তো পাবোই না, পাশাপাশি কিন্তু পাশাপাশি একটা বিষয় আছে যে আপনার ওই বাল্বের গায়ে যদি আপনি হাত দেন, আপনি দেখবেন যে খুব হিট হচ্ছে, গরম প্রডিউস হচ্ছে, বেশি হচ্ছে। প্রডিউস হচ্ছে। তো হিট আসলে আসতেছে কোথা থেকে? জাস্ট দ্য রেজাল্ট অফ কনজিউমিং এনার্জি। এনার্জি, রাইট। এনার্জি কনজিউম করতেছে, হিট প্রডিউস হচ্ছে, তাই না? আমরা কিছু টাকা সেভ করতে গিয়ে ব্র্যান্ডের বা কোনো ভালো মানের একটা এলইডি না কিনে একটা নন ব্র্যান্ড বা দোকানের কাছে বলতেছে 100 টাকায় 2টা বা 200 টাকায় 3টা এরকম কিনি আর কি। কিন্তু আমরা আসলে লং রানে চিন্তা করি না। আমরা যদি ওই যে এটা প্রাইসও ক্যালকুলেশন করি, এটা কিন্তু অনেক হাই রেট পড়ে যায়। কারণ আমি যদি একটা ভালো মানের একটা এলইডি বাল্ব কিনি, এটা মিনিমাম যদি ওরা ওয়ারেন্টি দেয় 1 বছর বা 2 বছর, এটা কিন্তু 2-3 বছর অনায়াসে চলে। আর নন ব্র্যান্ডের যে এলইডি বাল্বগুলো আছে এগুলা কিন্তু অতদিন আসলে টেকসই হয় না, এবং সঠিক মানের আলোর যে লুমেন বা যে দীপ্তি, আলোর যে দীপ্তি, এটাও কিন্তু আমরা পাই না, ইন্টেন্সিটি, তাই না? এক্স্যাক্টলি, সেটা পাই না। এবং অন দ্য আদার হ্যান্ড এখানে হয় কি, 30 ওয়াট বা 15 ওয়াট বা 20 ওয়াটের একটা এলইডি বাল্ব নেই ভালো মানের, তারা কিন্তু ওখানে বোঝা যায় যে এটা 20 ওয়াটই আমার কি কনজিউম করবে। কিন্তু আমি যদি বাজার থেকে একটা নন ব্র্যান্ডের এলইডি বাল্ব নিই, এটা কিন্তু অনেক সময় 20, 30, 40 বা 50, এদের আসলে ওয়াটেজটা ঠিক থাকে না। এই জন্য কিন্তু ইলেকট্রিসিটি কনজিউম বেশি হয়। তা আচ্ছা, আমি যদি তোমার সাথে আরেকটু বিষয় যুক্ত করতে চাই, সেটা হলো যে আমরা কিন্তু এই যে দিনের ফজরের নামাজ পর থেকে আমাদের যে সূর্য উদয় হয় এবং সূর্য অস্ত যায়, এই যে দিনের যে পূর্ণাঙ্গ যে আলোটা, এই পূর্ণাঙ্গ আলো কিন্তু আমরা ব্যবহার করি না সামহাও। দেখা গেছে কি করি, জানালাটা বন্ধ করে দিয়ে রুমে লাইট জ্বালাই দিচ্ছে যদি প্রয়োজন হয়। আমরা যদি সচেতন হই যে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার আমরা করব, তাহলেও কিন্তু আমরা বেশ ইলেকট্রিসিটি সাশ্রয় করতে পারি। এক্স্যাক্টলি, আমার নিজের ক্ষেত্রেও এরকম হয়। দেখা যায় যে আমি অনেক সময় আসলে জানালা খুলতে প্রিফার করি না, কারণ পাশে বিল্ডিং থাকে, তো তো দেখা যায় আমি আসলে খুলি না, যদিও সানলাইট আমাদের শরীরের দরকার, হেলথ বেনিফিট কিন্তু অনেক হেলথ বেশি। বেনিফিট অনেক বেশি। সেক্ষেত্রে আমাদের কিন্তু ইলেকট্রিসিটি বিল আমরা চাইলেও এখান থেকে কিছুটা কমাইতে পারি। এখন যদি আমি 1 ঘন্টা একটা বাল্ব কম জ্বালাই, এটা কিন্তু কোথাও না কোথাও একটা ভ্যালু অ্যাড করছে অর্থনীতিতে, এবং আমাদের যে কার্বন বত- ইমিশন হচ্ছে এখানে এবং কিন্তু বর্তমান আমাদের যে একটা পাওয়ার ক্রাইসিস চলতেছে দেশে, তো এটা এই কিন্তু সময় আমরা এটা থেকে উত্তরণ হইতে পারি। আমাদের আসলে চিন্তা করা উচিত যে আসলে আমরা রুমের কোন জানালাটা খুললে মানে আলোটা পর্যাপ্ত পাবো, আমাদের রুমের আর লাইট জ্বালাতে হবে না, বৈদ্যুতিক যে বাতি আছে সেটা অন করতে হবে না। এই দিকে খেয়াল রেখে আমাদের রুমের জানালা বা দরজা, এবং আমাদের বাড়ি করার সময়ও যদি আমরা এই চিন্তাটা করি যে এই পাশে যদি একটা জানালা রাখি বা দরজা রাখি, তাহলে রুমে কি পর্যাপ্ত আলো আসবে কি না, এটা করলে হবে কি লং রানে কিন্তু বেনিফিটটা আসবে, তাই নয় কি? এক্স্যাক্টলি। তো তাছাড়া এমন পাশে জানালা করলাম যে ওই পাশে আলো আসে না বা একটু অন্ধকার, সেটা কিন্তু সারা জীবনই ওই আমাকে বৈদ্যুতিক বাতির সাহায্য নিতে হচ্ছে। এক্স্যাক্টলি, অনেকে আবার দেখা যায় যে দক্ষিণা বাতাস খাওয়ার জন্য হ্যাঁ, অনেক সময় জানালাকে স্যাক্রিফাইসও করে। আসলে আমাদের নিজের কাছে সৎ হওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। আমরা যদি চাই যে আমাদের এই জিনিসটা চেঞ্জেস দরকার, তাহলে অবশ্যই আমাদের এই বিষয়ে কাজ করা উচিত। তাছাড়া যদি আমি আরেকটা বিষয় অ্যাড করি, এটা আসলে অনেকে চিন্তা ভাবনা করে না, যে সেটা হচ্ছে আমরা যে বাসায় ওয়ারিং করি, তাই নয় কি? এই যে ওয়ারিংয়ে যে কেবলগুলো ইউজ করি, এই কেবলে কি প্রপার ইনসুলেশনগুলো আছে কি না, বা এখানে কোনো লিকেজ হচ্ছে কি না, বা যে আমরা যদি আমরা যদি ওয়ারিংয়ের সময় আমরা যদি চেষ্টা করি যে যাতে জয়েন্ট যদি খুবই মিনিমাম জয়েন্ট হয়, জয়েন্ট যাতে কম দেই, কারণ জয়েন্ট যেখানেই দিই মানে তারের যেখানে কেবলের জয়েন হবে সেখানে হিট প্রডিউস হবে আর কি, একটা লস হবে, পাওয়ার কনজিউম হবে। তো এক্ষেত্রে যদি আমরা চেষ্টা করি যখন বাসায়
আমাদের ওয়ারিং হয় তখন যদি মিস্ত্রিকে বলে আমরা যদি চেষ্টা করতে পারি যাতে এখানে জয়েন্ট কম হয় বা ভালো মানের কেবল ইউজ করা যায়, তাই নয় কি? এই বিষয়ে একটু যদি কিছু অ্যাড করো। অবশ্যই। এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় একটা টার্মস আছে, এসডব্লিউজি, রাইট, হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। হ্যাঁ, তো এসডব্লিউজি। আমরা যদি এসডব্লিউজি অথবা এর পাশাপাশি আমেরিকানরা যেটা মেজার করে বা যেটা ইউজ করে সেটাকে বলে এডব্লিউজি, আমেরিকান ওয়্যার গেজ। ও মাই গড। তো এই দুইটা বিষয় যদি আমরা একটু মাথায় রেখে আমাদের ওয়্যারিংটা ডিজাইন করি, সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে আমাদের যেখানে হচ্ছে একটু বেশি গেজের তার দরকার, সেখানে কম গেজের যদি তার দেয় সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি একটা লস হবে। রাইট, তো সেই ক্ষেত্রে আমাদের এই ওয়্যার গ্যাসটা একটু মেনটেন করার দরকার। আমাদের দর্শকরা আশা করি যারা নতুন বাসা করতেছেন অথবা নতুন ওয়ারিং ফিউচারে করবেন, তারা এই বিষয়গুলো, অনেক সময় মিস্ত্রি বলে কি আরে এত কিছু লাগবে না, আমাদের তো দেখা যায় যে অল্প কিছু টাকা সাশ্রয় করার জন্য মিস্ত্রির কথা শুনি। তো আমরা চেষ্টা করব এইগুলা বিষয়ে আসলে কম্প্রোমাইজ না করার। এগুলা বিষয়ে কম্প্রোমাইজ করলে হয়তো ইলেকট্রিক্যাল হ্যাজার্ড এবং এডিশনাল ইলেকট্রিসিটি বিল আমাদের পে করতে হইতে পারে। তুমি যথার্থই বলেছো ভাই, একদম একুরেট বিষয় বলেছো। তো আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই যেটা আসলে আমরা জানি কিন্তু মানি না, সেটা হচ্ছে কি যে এখন সবার বাসায় মোটামুটি স্মার্ট টিভি ইউজ করি, তাই নয় কি? বা কম্পিউটার ইউজ করি। এক্স্যাক্টলি। তো ওই টিভিটা অফ করি কি, রিমোট দিয়ে অফ করে রেখে দিই। পোস্ট করে রাখা আর কি। হ্যাঁ, মানে সেটা কিন্তু স্লিপ মোডে গেল, অফ করলেও কিন্তু সেখানে একটা পাওয়ার কনজিউম হয়। এক্স্যাক্টলি। বা কম্পিউটার আমি ওই শাটডাউন করে রেখে দিলাম কিন্তু প্লাগটা অফ করলাম না, টিভির প্লাগটা অফ করলাম না, মোবাইলে চার্জ দিলাম, মোবাইলটা চার্জার থেকে খুললাম, তারপর সেই কিছুটা এনার্জি কিন্তু অনবরত নিচ্ছে। এটা মনে হচ্ছে খুবই কম, কিন্তু এটা আসলে বিন্দু বিন্দু একটা কথা আছে না, বিন্দু বিন্দু জল করে সিন্ধু, একটা বিষয় আছে কিন্তু। ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। রাইট, থ্যাংক ইউ। তো আমরা যদি এই ছোট ছোট বিষয়গুলা যদি একটু খেয়াল করি, বিশেষ করে স্মার্ট টিভি, এটা কিন্তু আমাদের মানে প্রত্যেকের বাসায় আছে। এক্স্যাক্টলি। আমার বাসায় করে কি, এই যে একটা কার্টুন দেখতেছে মনে করেন আমার মেয়ে, তো সে কিছুটা দেখলো, দেখে ওর মা পোস্ট করে রাখলো। তো পরবর্তীতে দেখবে আর কি, খাওয়া দাওয়ায় নিয়ে আসে 1 ঘন্টা পরে আবার ওখান থেকে মানে টিভি অফও করে না, পজ করে রেখে দেয়। রাখে। তার মানে কি সে কন্টিনিউয়াস কনজিউম করতেছে ইলেকট্রিসিটি। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে বাড়ির গিন্নিরা অনেকে মনেই করে না যে এখানে আসলে আমার ইলেকট্রিসিটি লস হচ্ছে। এই ক্ষেত্রে গিন্নিদের একটু মানে একটু পেনাল্টি করা উচিত। টিভির সাথে কিন্তু ফ্রিজের একটা কথা চলে আসে। রাইট। তো ফ্রিজের যে বিষয়টা, আমরা অনেক সময় ফ্রিজের একটা ডায়াল আছে, নিচে দেখবেন 0 থেকে 5 অথবা 0 থেকে 7 আমরা নফটা কন্ট্রোল করতে পারি। তো এইটা আমি কততে দিব, অনেকে দেখা যায় একবারে 5 বা 7-এ দিয়ে রাখে। সো আমাদের চেষ্টা করার দরকার যে 5 বা 7-এ না দিয়ে আমার কতটুক দরকার। ফ্রিজের যে টেম্পারেচারটার কথা বলতেছো, ফ্রিজের যে টেম্পারেচারটার কথা বলতেছে, এখানে একটা ডায়াল নব আছে। আচ্ছা, তো ওই নফটা কন্ট্রোল করে আমরা 0 থেকে 7 অথবা 0 থেকে 5 নিতে পারি। ওকে। তো অনেকে দেখা যায় কি ম্যাক্সিমাম পর্যায়ে দিয়ে রাখে দেয়, ম্যাক্সিমাম দিয়ে আসে। আমি কিন্তু এই বিষয়ে এই যে রেফ্রিজারেটরের কাস্টমার কেয়ারে এবং বিষয় ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছিলাম আমার বাসায়, যে আমার ইন্ডিকেটরটা কোথায় রাখবো। তো তারা বলেছিল আমাকে যে আপনার যে মিডিয়াল পয়েন্টটা সেখানে যদি আপনি রাখেন তাহলে আপনার যে ফুডের কোয়ালিটি এটা লস করবে না এবং এর ভালো থাকবে, সতেজ থাকবে এবং ইলেকট্রিসিটি বিলও কম আসবে। হ্যাঁ, আমি একটা অ্যানালিসিস করছিলাম, তো আমি যেটা পাইছি সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে আর কি, আপনার অবজার্ভ করতে হবে যে আপনার রুম টেম্পারেচারের সাথে কোন ইন্ডিকেটরটা কোন পজিশনে থাকলে বেটার হয়, এবং হচ্ছে আপনার ফ্রিজে কত পরিমাণ কোয়ান্টিটি আছে ভিতরে। যেমন আপনার ধরেন যে আপনি ছোট্ট একটা শাকের আটি রাখছেন ভিতরে, আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে তো আসলে আপনার ওই মিডিলে রাখার দরকার নেই, অত বেশি টেম্পারেচার কন্ট্রোল করার দরকার নেই। ওকে, এই ক্ষেত্রে কিন্তু হিউজ একটা ডিফারেন্স আছে। তার মানে লোড আমার যদি ফ্রিজে বেশি
খাবার থাকে বা ফুড থাকে তাহলে আমরা সেভাবে হ্যাঁ, লোড দেখে তাহলে আমরা সেইভাবে দেখে বা আমার ফ্রিজের যেই অনেক সময় দেখা যায় কি ফ্রিজের এফিসিয়েন্সি কমে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে এটা যখন আমরা নতুন ফ্রিজগুলো এফিসিয়েন্সি পাই, পুরাতন ফ্রিজে কিন্তু এত এফিসিয়েন্সি পাই না। পাই না। তো পুরাতন ফ্রিজারগুলো কিন্তু আপনাকে আবার বাড়ায় দিতে হবে, না হলে কি খাদ্যের পুষ্টিগুণ কমে যাবে। সো রাইট। আমাকে দেখতে হবে। আর যদি কোনো কারণে এরকম পুরাতন হয়ে যায়, যেমন এনার্জি কনজিউম করতেছে অনেক বেশি, বাট ফ্রিজ ঠান্ডা হচ্ছে না, সেক্ষেত্রে কি বারবার ফ্রিজ স্টার্ট নিচ্ছে, বারবার স্টার্ট নিচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরকম হয়। তো এক্ষেত্রে তো আমার বিদ্যুৎ বিল বেশি আসবে। তো এই ক্ষেত্রে মানে আমার প্রতিটা ফ্রিজ অবশ্যই মেনটেনেন্স করতে হবে। এবং আমাদের যেরকম নিজেদের একটু প্রবলেম হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডক্টরকে বিভিন্ন হ্যাঁ, টেস্ট করি। হ্যাঁ, বিভিন্ন টেস্ট করি। তো এই ফ্রিজের ক্ষেত্রেও আমাদের ট্রাই করা দরকার যে কিছুটা মেনটেনেন্স করার। আপনি যদি ধরেন 500 টাকা বা 1000 টাকা খরচও করলেন মেনটেনেন্স চার্জ, বাট আপনার দেখবেন আলটিমেটলি হয়তো ডাবল অথবা ট্রিপল সেভ হবে, মানে আমার রিটার্নটা রিটার্নটা আসবে। এক্স্যাক্টলি। বর্তমানে কিন্তু এই যে ইলেকট্রিসিটি বিল বেড়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা আমাদের কুকিং সিস্টেম যেটা আমরা গ্যাসে ছিল আর কি, এটা কিন্তু অনেকেই এটা শিফট করে আমরা ইলেকট্রিক বা ইন্ডাকশন কুকিংয়ে আসতেছি, আমি হয়তো 800 থাকলেই না, বাট আমি এটা 1300 দিচ্ছি, বাড়ায় দিচ্ছি। বাড়িয়ে দিচ্ছি। অথচ এখানে যদিও অফ টপিকস হচ্ছে, তারপর একটা কথা বলে রাখি, আমার দর্শকরাও হয়তো এই ক্ষেত্রে আমার সাথে একমত হবে যে লো টেম্পারেচারে রান্না করাটা সবচেয়ে টেস্টি, হ্যাঁ হ্যাঁ, মজার। সবচেয়ে মজার। তো ডক্টররা প্রেফার করে। ডক্টররাও প্রেফার করে। তা আমি একটু একটা ইনফরমেশন এখানে অ্যাড করতে পারি, যে যদিও এটা অথেন্টিক না, আমার কলিগ আর কি, তার গ্রামের একটা দাদু ছিল, সে তাকে বলেছিল যে এই যে আমাদের নবাব সিরাজউদ্দৌলা ছিল, সে নাকি একটা খিচুড়ি খাইতো আর কি, সে খিচুড়ি রান্না হইতো সারা রাত ধরে। কিরকম, যে যে লো টেম্পারেচার যেটা বললে, যে কয়লা আগুনে পুরানো হতো, কাঠ কয়লা, ওই পাতিলে খিচুড়ি দিয়ে, পাতিলটা ওই মানে মানে সব কিছু রেডি রেডি করে ওর উপরে দিয়ে কুক করা হতো সারা রাত। ওইটা মানে সারা রাত ধরে কুক হতো, সে খিচুড়ি নাকি নবাব সিরাজউদ্দৌলা খেত। যদিও আমি কোনো বইয়ে পাই নাই, তবে জনশ্রুতি আছে। হ্যাঁ, আমাদের এখানে কিছু এরকম খাবার আছে যে হাঁড়ি বিরিয়ানি বা পাতিল বিরিয়ানি কিছু বলে না, হ্যাঁ হ্যাঁ, ওগুলা কিন্তু হাঁড়িটাকে সিল করে দেয়, সিল করে দেয়, রাইট। দিয়ে লো টেম্পারেচারে দীর্ঘক্ষণ রেখে দেয়। হ্যাঁ হ্যাঁ, রাখতে এক পর্যায়ে কাচ্চি বিরিয়ানি গুলোও, কাচ্চি বিরিয়ানিগুলো অনেক টেস্টি হয়। হাঁড়ি বিরিয়ানি অথবা দেখবেন একটা ব্যাম্বো বিরিয়ানি পাওয়া যায়, রাইট। বাসটাও কিন্তু একটা লো টেম্পারেচারে দীর্ঘ সময় রাখা হয়। এই রান্নার বিষয়ে কিন্তু সিরিয়াস হতে হবে, যে আমরা কিভাবে আমাদের চুলাটাকে কন্ট্রোল করব বা কি পাত্রে রান্না করব, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। আসলে আরেকটা, আমাদের বাসায় যখন আমরা থাকছি, আমরা স্পেসিফিকভাবে বলেছি ফ্যান লাইট, আমরা যখনই রুম ত্যাগ করব অথবা বাসা ত্যাগ করব, সাথে সাথেই কিন্তু আমাদের সুইচে আমাদের অ্যাকশন করা উচিত। রুম ত্যাগ করলাম, আমি সুইচটা অফ করে দিলাম, আবার রুমে গেলাম, সুইচ দিলাম, ড্রয়িং রুম ত্যাগ করলাম, সুইচ অফ করলাম। আমাদের এই প্র্যাকটিসটা আমাদের বাসায় গড়ে তোলা উচিত। আমি যদি এই প্র্যাকটিস আমার গড়ে তুলি আর কি, আমার সন্তানরাও এটা শিখবে, তাহলে কিন্তু এটা বংশ পরম্পরায় চলতেই থাকবে। দেখা যাবে তখন আমাদের যে এনার্জি ইউজেসটা ম্যাক্সিমাম লেভেলে আমরা নিয়ে যেতে পারছি, আমাদের ব্যক্তিগতভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হব না, এবং সামষ্টিকভাবে অর্থনীতিটা বেশ ভালোভাবে চলবে। এক্স্যাক্টলি, ঠিক বলছেন ভাই। তো এটার সাথে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই। আমাদের বর্তমান মডার্ন ইরা, আধুনিক যুগ, তো এই মডার্ন ইরাতে কিন্তু স্মার্ট অনেক হোম অ্যাপ্লায়েন্স আসছে। তো আমাদের আইওটি বেস, অথবা আমাদের ট্রাই করা দরকার যে আমি যদি আইওটি বেস নাও নেই, সেক্ষেত্রে যেই ডিভাইসগুলোতে ইলেকট্রিসিটি বিল কম আসে, রাইট। যেমন ধরেন এখন কিছু টেলিভিশন পাওয়া যায় যেগুলো হচ্ছে লো পাওয়ার কনজিউম করে, মানে ওয়াট কম আর কি, ওয়াট কম। আমি সেই টেলিভিশনটা নিলাম। একটা এয়ার কুলার কিনতে গেলাম, আমি ইনভার্টার টেকনোলজি নিলাম। রাইট, ইনভার্টার টেকনোলজি। তো ইনভার্টার টেকনোলজি নিলে কি হচ্ছে, আমার সে আউটপুটের সাথে সবসময় নিজেকে কম্পেয়ার করতেছে, ইয়েস, যে আমার কতটুকু দরকার। বর্তমানে কিন্তু এই যে আমরা আরেকটা বিষয় অ্যাড করতে পারি, যেটা হচ্ছে এসি আর কি। এটা সরকারের একটা নির্দেশনা আছে যে 25 ডিগ্রি বা 26 ডিগ্রি নিচে যাতে আমরা এসিকে না দিই। এটা কিন্তু একটা বড় বিষয় না ইলেকট্রিসিটির জন্য। অবশ্যই অবশ্যই। যখনই আমরা টেম্পারেচার 23, 24 বা 21, 20 দিব, তখন কিন্তু খুব বেশি বিদ্যুৎ কনজিউম করে, এবং এটা কিন্তু বিদ্যুৎ বিলে একবারে এক্সপোনেনশিয়াল ভাবে হিট করে আর কি।
তাই আমাদের কখনোই উচিত হবে না যে 25-এর নিচে আমাদের টেম্পারেচার রাখা এসির ক্ষেত্রে। তো আমরা একটু, যদি অনেক সময় বাইরে থেকে এসে গরম লাগে, তো ধৈর্য ধরার কোনো বিকল্প নেই, একটু স্লোলি ঠান্ডা হলে দেখা যায় যে এটা ভালো হবে আর কি লং রানে। এক্স্যাক্টলি, যে বাহির থেকে আসে বললেন, এটা আমি অনেক ফেস করছি। দেখা গেছে যে কোনো গেস্ট বাহির থেকে আসলো, তার খুবই গরম লাগতেছে, বাট আমি রুমে, আমি কমফোর্ট, সে এসে বললো যে খুব গরম লাগতেছে, কত এসি পাওয়ার আছে, আমি 25 বললাম, বাট তার 23-24 দিতে হবে। 23-24 দেওয়ার পরে দেখা গেলো একটা সময় এই টেম্পারেচারে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ডিজাইন করছে, দেখবেন যে 23-24-এ আপনি কমফোর্ট। রাইট, Okay. মানে এখানে একটা কথা আছে যে শরীরের নাম মহাশয়, যাহা হবে তাহাই সব। Right. এক্স্যাক্টলি। তো এক্ষেত্রে আমি একটা মিথ আছে, আমি যদি একটু সুযোগ পাইছি একটু আলোচনা করে নেই, যে ইলেকট্রিসিটি যে কনজিউমের ক্ষেত্রে ফ্যান আস্তে ঘুরলে কি বিদ্যুৎ বেশি আসে, বা কি জোরে ঘুরলে, মানে আস্তে বা জোরে ঘুরলে কি বিদ্যুৎ বিল কম বেশি আসে? এক্ষেত্রে কিন্তু মানুষ মনে করে যে আস্তে ঘুরলে মনে হয় কারেন্ট কম বিল আসবে আর কি, ইলেকট্রিসিটি বেশি কনজিউম হচ্ছে, বা জোরে ঘুরলে বিদ্যুৎ বিলটা বেশি আসবে। এক্ষেত্রে কি আসলে রিয়েলিটিটা কি, মোস্তাফিজুর রহমান? আচ্ছা, খুব খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা আমাদের বিসিএসও অনেক সময় কিন্তু এই কোশ্চিন আসে যে ফ্যান জোরে ঘুরলে এবং আস্তে ঘুরলে কি সম্পর্ক। তো আমরা আগে যে ফ্যানের রেগুলেটরগুলো ইউজ করতাম, এই রেগুলেটরগুলো কেমন ছিল? ইলেকট্রোম্যাগনেট টাইপের। ইলেকট্রোম্যাগনেটিক। তো যখন আপনি ফ্যানের স্পিডটা কমাতে যাচ্ছেন, তখন আগে থেকে একটা ভোল্টেজকে ড্রপ করতে হয়। মানে আপনার রেগুলেটরে আপনি একটা এনার্জি কনজিউম করে বাকি এনার্জিটুকু ফ্যানে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার ফ্যানটা একটু স্লো ঘুরতেছে। আচ্ছা, সে একটু কম বৈদ্যুতিক চাপ পাচ্ছে, সে একটু স্লো ঘুরতেছে। বাট এখন যেগুলা মাইক্রো ইলেকট্রনিক্স টাইপের রেগুলেটর, ছোট ছোট রেগুলেটর আমাদের, রাইট। এগুলা করে কি, জাস্ট ওয়েভ শেপ চেঞ্জ করে। তো ওয়েভ শেপ চেঞ্জ করলে হচ্ছে কি, আপনার সেম পাওয়ারে দিচ্ছে, পাওয়ার পরিমাণ কম দিচ্ছে, দিয়ে আপনার ফ্যানটা বা ভোল্টেজ কম দিয়ে আপনার ফ্যানটা কম ঘোরাচ্ছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি ফ্যান যদি স্লো ঘোরান, সেক্ষেত্রে বিদ্যুৎ বিল কম আসবে, ফ্যান যদি জোরে ঘোরান, সেক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসবে। তো যাক, থ্যাংক ইউ। এ বিষয়ে অনেকের জানা ছিল না আর কি। তো আমাদের কিন্তু তাহলে এই মডার্ন যে রেগুলেটর আছে এদিকে শিফট করা উচিত। এক্স্যাক্টলি, আমাদের মডার্ন রেগুলেটর অলমোস্ট এখন সবাই ইউজ করে। তো রেগুলেটর নেওয়ার ক্ষেত্রে কোয়ালিটি ইনশিওর করা ফার বেটার, বিকজ সবাই আবার ওই যে শেপটার কথা বললাম, যে একটা শেপ মেনটেন করে, ওই মেনটেন করতে পারে না টোটালি, সেক্ষেত্রে আবার একটু হ্যাঁ, প্রবলেম হবে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কিন্তু ইলেকট্রিসিটি বিল আসার বিষয়ে আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই যে স্ল্যাবটা বুঝতে হয় আর কি। আমাদের যদি ফ্যামিলি মেম্বার বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের ব্যবহৃত ইলেকট্রিক যন্ত্রপাতি বা অ্যাপ্লায়েন্সেস বেড়ে যাচ্ছে, তাই না? বড় ফ্যামিলি হলে সেক্ষেত্রে যদি আমাদের এই যে একটা মিটার থাকে, বাসা যদি একটা হয়, তাহলে কিন্তু আমাদের এই স্ল্যাবের কারণে, সে 500 ওয়াট আসলো, তখন কিন্তু স্ল্যাবের কারণে আমাদের রেটটা অনেক বেড়ে যায়। আমরা জানি যে বিভিন্ন স্ল্যাব রয়েছে, যে লাইফ লাইনের জন্য 50 ইউনিট, এটা যদি ক্রস করে দেন 75 ইউনিটে একটা স্ল্যাব রয়েছে, তারপরে 200 ইউনিটে একটা স্ল্যাব রয়েছে, দেন 300, এভাবে স্ল্যাবের 600 ইউনিটের উপরে যদি যায়, তখন কিন্তু আমাদের ইলেকট্রিসিটি রেটটা অনেক হাই হয়ে যায়। 14.61 পয়সা কিন্তু পড়ে যায় পার ইউনিট, যেইটা কিন্তু আমাদের লাইফ লাইনের রেট 4.63 টাকা। তো এই স্ল্যাবের বিষয়ে আমাদেরকে একটু সচেতন হতে হবে। আমরা ইউজেসের উপর বা ফ্যামিলি মেম্বার যদি বেড়ে যায়, 91 ফ্যামিলি হয়ে যায়, তাহলেই কিন্তু একটা স্ল্যাবের কারণে বেশি বিদ্যুৎ বিল আসতে পারে। আচ্ছা মুন্না ভাই, অনেক সময় দেখা যায় আমাকে কয়েকজন জিজ্ঞেস করছে যে বিদ্যুৎ বিলের অপোজিটে যে স্ল্যাবটা দেওয়া থাকে, সেখানে প্রথমে দেখা যায় যে লাইফ লাইন 0 থেকে 50, এবং তারপরে দেখা যায় প্রথম ধাপ 0 থেকে 75। তো দুইটায় তো 0 থেকে 50 কমন হচ্ছে, তাহলে দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? লাইফ লাইন এবং প্রথম ধাপের মধ্যে পার্থক্য আসলে বাংলাদেশ সরকার যারা আসলে কম বিদ্যুৎ ইউজ করে, বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ, তারা 0 থেকে 50-এর মধ্যে যদি তারা কনজিউম করে, তাহলে লাইফ লাইন গ্রাহক হিসেবে তাদেরকে ট্রিট করা হয়, এবং তাদের জন্য যে সর্বনিম্ন বিদ্যুৎ রেট, তাদের জন্য সেটা আর কি প্রযোজ্য হয়। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় যেটা বললে, প্রথম স্ল্যাব 0 থেকে 75, কেউ যদি 50টা ক্রস করে, তাহলে সে আর লাইফ লাইনে গ্রাহক থাকে না, সে তখন প্রথম ধাপে যে প্রথম যে স্ল্যাবে সেটাতে মানে আপগ্রেড করে। তাহলে তাদেরকে 50 থেকে 75 না বলে 0 থেকে 75 কেন বলতেছে?
কারণ 0 থেকে 75, কারণ তখন যদি কেউ 51 ইউনিটসে মানে ইয়ে করে আর কি, কেউ যদি 51 ইউনিট কনজিউম করে তখন কিন্তু তার রেটটা হয়ে যায় 5 টাকা 26 পয়সা। যদি কেউ 50 ইউনিট বা 49 ইউনিট ইউজ করে তখন কিন্তু তার রেটটা থাকবে যে লাইফ লাইনের রেট 4.63। হ্যাঁ, আশা করি আমাদের দর্শকরা এই বিষয়ে ক্লিয়ার হয়েছে। ওই জন্য আমাদের স্ল্যাবের বিষয়টাও বুঝতে হবে আর কি, এবং Exactly. সেই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। এখানে যদি আমরা একটা মোটা দাগে যদি বুঝতে চাই যে আসলে আমার বিদ্যুৎ বিলটা কিভাবে কমানো যেতে পারে, তো আমার মনে হয় এখান থেকে একটা অডিট করা যেতে পারে। অডিট কিভাবে করা যেতে পারে, এটা খুবই একটা সিম্পল বিষয় যে আমরা দেখব সব লোড অফ করে দেখব যে কোনো লিকেজ আছে কিনা, তাই নয় কি? Exactly. এবং আমি যদি একটা 50 ওয়াটের একটা বাল্ব যদি মানে জ্বালাই, আসলে এটা 50 ওয়াটই নিচ্ছে কিনা বা কত ওয়াট নিচ্ছে, আমার যদি মিটারে দেখাচ্ছে 1 অ্যাম্পিয়ার, আসলে আদৌ কি আমার যে কেবলে 1 বা আমার যে কারেন্ট ফ্লো করে যে কেবলে সেখানে কি 1 অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা পূর্ণাঙ্গ একটা অডিট করি, যদি আমরা না বুঝি, যদি কোনো একটা ইলেকট্রিশিয়ানকে নিয়ে এসে অডিট করাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার বাসায় ওয়ারিংয়ের প্রবলেমটা কোথায়। অনেক সময় কিন্তু এই যে নিউট্রাল শর্ট থাকার কারণে কিছুটা লিকেজ কারেন্ট হয় আর কি। আমার বাসায় এই প্রবলেমটা হয়েছিল, শুধু মাসে দেখা গেছে এক মাসে আমি বাসায় ছিলাম না, ডিমান্ড চার্জ বা আদার্স যে মিটার ভাড়া বাদেও 200 টাকা করে আমার বিদ্যুৎ বিল আসতেছিল আর কি। আর আমাদের যে বিদ্যুৎ কমানোর যদি আরও চিন্তা করি আমরা, আমাদের লোডের কিন্তু শিফট করতে হবে যেগুলোতে কম ওয়াট আছে আর কি। আমরা বর্তমানে প্রায় 10, 15, 20 ওয়াটের বাল্বগুলোতে অনেক বেশি আলো পাই। আমরা যদি চিন্তা করি এই ধরনের বাল্ব ইউজ করব, তাহলে কিন্তু আমাদের বিদ্যুৎ বিলটা কম আসবে আর কি। বা আমাদের যে লোড আছে, ব্লেন্ডার বা আদার্স যে লোডগুলো আছে, ফ্যান, আমরা এই অবশ্যই কিনবো, কিন্তু আমাদের ওয়াট সচেতন হয়ে কিনবো যাতে আমাদের বিদ্যুতের খরচটা কম আসে। আমাদের এখন উচিত হবে স্মার্ট প্রোডাক্ট ইউজ করা, যেগুলোতে ইনভার্টার টেকনোলজি আছে, যাতে বিদ্যুৎ বিলটা সাশ্রয়ী আসে প্রতি মাসে। স্মার্ট বলতে বোঝায় ইনভার্টার টেকনোলজি, বা আর কি বোঝাতে পারে, আইওটি বেস, তাই না? জি, এবং অনেক বিশেষ করে অনেক টেলিভিশন আছে যার ডিসপ্লেটা আসলে কেমন পাওয়ার কনজিউম করবে, সেটা আমরা তার ক্যাটালগ দেখে বলতে পারি যে কত ওয়াট কনজিউম করে। আমরা যদি আবার চাই যে আরেকটা বড় একটা বিগ একটা ইস্যু আছে, যদি আমরা চাই এটা করতে পারি যে বিদ্যুৎ কম আসার জন্য, যে আমরা কিন্তু সোলার ইউজ করতে পারি। বর্তমানে সোলারের দাম কিন্তু অনেক কমে গিয়েছে। দিনের বেলায় সূর্যের তো তাপ অনেক থাকে গ্রীষ্মকালে, আমরা দিনের বেলায় সোলার থেকে যে এনার্জি পেলাম সেটা ইউজ করলাম, তাহলে কিন্তু একটা বেশ ভালো পরিমাণে ইলেকট্রিসিটি কমবে, ব্যবহার কমবে, এবং বিলে এখানে কিন্তু একটা প্রভাব পড়বে, তাই না কি? এক্স্যাক্টলি। অবশ্যই আমাদের সোলার ইউজ করলে কিন্তু সোলার হচ্ছে একটা আমাদের রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য এনার্জি। তো সেক্ষেত্রে আমরা আমাদের একই সাথে বিদ্যুতের চাহিদা মেটাতে পারি এবং আমাদের এনভায়রনমেন্ট যেটা আছে সেটাকে ঠিক রাখতে পারি। তো সেক্ষেত্রে আমার দর্শকদের কাছে অনুরোধ থাকবে, তারা যদি আসলে অ্যাক্সেস আছে, রোদ আছে, যাদের সুযোগ আছে বা সামর্থ্য আছে, তারা যেন সোলারের একটা প্যানেল অন্তত বাসায় রাখে আর কি। তো আরেকটা বিষয় যেটা বললে যে ডিভাইস পুরাতন হয়ে গেলে হয় আর কি, এটার কর্মক্ষমতা কমে যায়, কার্যক্ষমতা কমে যায়, এবং এখানে কিন্তু ওই দেখা গেছে যে ওয়াটেজও বেশি কনজিউম করে, তাই নয় কি? এই জন্য আমরা যদি বিভিন্ন মিস্ত্রিকে দিয়ে যদি এটা একটা মেনটেনেন্স করাতে পারি, যে বড় বড় যে লোডগুলো থাকে লাইক ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, যে এগুলো ঠিক আছে কিনা বা কোথায় কি প্রবলেম, তাই না কি? জি, এক্স্যাক্টলি। এগুলো যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা মোটা দাগে একটা ভালো পোর্শনে বিদ্যুৎ মানে বিল কম আসবে আর কি। তো আজকের মতো এই ছিল আর কি। তো চেষ্টা করেছি যে এগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার। তো এ পর্যায়ে আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে অনুরোধ করব যে একটু সামারি আকারে আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আবার একটু কাইন্ডলি সে বলতো। থ্যাংক ইউ মুন্ন ভাই। আসলে মনোহর হোসেন মুন্ন ভাইয়ের সাথে যখনই কথা বলি, কথা বলার ইচ্ছা করে এবং ওনার কথা শোনার ইচ্ছা করে। উনি সবসময় খুবই সুন্দর করে কথা বলে। আর যদি সাম আপ করি সেক্ষেত্রে প্রথমত আমি সবার প্রথমে একটা কথা বলছি যে আমাদের দুইটা জিনিস যদি আমরা আমাদের লাইফ থেকে কিছুটা প্রোগ্রেস করতে পারি,
একটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস, এটাকে বাড়াইতে হবে। একই সাথে আমাদের যে লেজিনেস আছে সেটাকে আমাদের কমাইতে হবে। তো অ্যাওয়ারনেস বাড়ানোর ক্ষেত্রে আমরা প্রথমেই দেখলাম যে আমাদের বেশ কিছু বিষয় ফুটে উঠছিল, যেমন আমাদের ওয়াশরুমের যেই একজস্ট ফ্যান আছে এটার সাথে সম্পূরকভাবে আমি বলে রাখি আরেকটা বিষয় হয়তো আমাদের গ্যাপ হচ্ছে। একই সাথে আমরা অনেকেই ভুলে যাই যে আমাদের ওয়াশরুমের যে লাইটটা আছে সেটা বন্ধ করতে, রাইট, এটা কিন্তু 5 ওয়াট 10 ওয়াট কন্টিনিউয়াসলি কনজিউম করে। তো এই বিষয়টা আমরা মাথায় রাখতে পারি। এর সাথে এরপরে আমরা বললাম কিভাবে এটার সাথে আমাদের লো বাজেটের যেগুলো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স আছে অ্যাপ্লায়েন্সেস। এগুলো যদি আমরা ইউজ না করি। এরপরে আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারিং যেটা আছে সেটা যেন আমরা খুব সুন্দরভাবে করি। আর আমাদের ওয়্যারিং যদি ভালো থাকে, ইনসুলেশন ভালো থাকবে, সো আমাদের বিদ্যুৎ বিলও কম আসতেছে এবং ইলেকট্রিক যে হ্যাজারটা আছে সেখান থেকে আমরা মুক্ত হচ্ছি। তারপরে আমাদের ফ্রিজের নব, এসি। হ্যাঁ, ফ্রিজের আমাদের যেই ইন্ডিকেটর আছে সেটা আমরা আমাদের প্রয়োজন মতো বাড়া কমা করে রাখবো আর কি, একটা নির্দিষ্ট পজিশনে রাখবো। সবসময় যে একবারে হাইস্ট পজিশনে দিতে হবে এমন না। রাইট। এরপরে আমরা একটা টেকনোলজির কথা বলছিলাম, ইনভার্টার টেকনোলজি। সো ইনভার্টার টেকনোলজি আমরা ট্রাই করব, আমরা কোনো হোম অ্যাপ্লায়েন্সেস কিনতে গেলে যেন ইনভার্টার টেকনোলজিটা সাথে থাকে। বিশেষ করে এটা এয়ার কন্ডিশন যেগুলো আমাদের আছে এগুলোতে প্রচুর কাজে দেয়। এবং হয়তো কারো 2টা রুমে যদি 2টা এসি থাকে, একটা ইনভার্টার সিস্টেম, একটা নন ইনভার্টার, তো আপনারা নিজেই আসলে একটু পার্থক্য বুঝতে পারবেন যদি আলাদা কোনো মিটারিং ব্যবস্থা থাকে। হ্যাঁ, এরপরে হচ্ছে সানলাইটের যে বিষয়টা, আমরা সানলাইটের সবচেয়ে দিনের বেলা চেষ্টা করব পুরো সানলাইটটাকে আমরা ব্যবহার করার জন্য, অর্থাৎ যতটুক পারা যায় আমরা সানলাইট ব্যবহার করব। আর সানলাইটের সাথে সম্পূরকভাবে চলে আসে যে আমাদের সোলার প্যানেল। মনোহর হোসেন মুন্না ভাই যেটা, উনি হচ্ছে ইকো ফ্রেন্ডলি একটা মানুষ, উনি পরিবেশকে প্রচুর ভালোবাসে। তো সোলার যেহেতু নবায়নযোগ্য জ্বালানি, নবায়নযোগ্য একটা আমাদের সোর্স, তো সেই ক্ষেত্রে আমরা সোলারটাকে ইউজ করতে পারি আমাদের বাসা বাড়িতে। তো এই বিষয়গুলো থেকে আমাদের সচেতন হওয়া দরকার। এবং দিন শেষে আমাদের সচেতনতাই পারে আমাদের বিদ্যুৎ বিলের কপিতে কিছুটা সাশ্রয় আনতে, আমাদের হৃদয়ে কিছুটা প্রশান্তি আনতে। বর্তমান যে পরিমাণ ইনফ্লেশন রেট বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা যদি 1,000 টাকাও কমাইতে পারি বিদ্যুৎ বিল আমাদের 2,000 টাকার মধ্যে, 50% or 40% কমালেও কিন্তু দিন শেষে ভালো একটা সেভিংস বা ভালো একটা সাশ্রয় হয়। আর মনোহর হোসেন মুন্না ভাই শেষে যেটা বললো, অডিট আমরা চেষ্টা করে দেখতে পারি একটা ক্লিপ অন মিটার দিয়ে। উনি ভিডিও শেষে আসলে দেখাই দেবে কিভাবে ক্লিপ অন মিটার দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের প্রতিটা ডিভাইস ঠিকমতো পাওয়া নিচ্ছে কিনা, অথবা আমার যেই এনার্জি মিটারটা আছে সেটা কি আমাকে সঠিক রিডিং দিচ্ছে কিনা, এটা আমরা ক্লিপ অন দিয়ে দেখতে পারি। অথবা উনি আরেকটা পরামর্শ দিছে, আমি আমার বাসার 100 ওয়াটের বা 10 ওয়াটের একটা ডিভাইস বা বাল্ব জ্বালায় দেখতে পারি যে আসলেই আমার এনার্জি মিটারে সেটা দেখাচ্ছে কিনা, মানে আমার যত হওয়া দরকার তত দেখাচ্ছে কিনা। তো আজকে তো আমরা তো একদম শেষ পর্যায়ে এসেছি। তো আমি শেষে আরেকটা ছোট্ট বিষয় অ্যাড করতে চাই, যদি এটাও সিগনিফিক্যান্ট একটা ইস্যু। সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকে পানি অপচয় করি আর কি। আর পানি কিন্তু আমরা উত্তোলনের ক্ষেত্রে ইলেকট্রিক মোটর ইউজ করি। তো সবাই আমরা চেষ্টা করব যাতে পানি অপচয় রোধ করি। আমাদের যদি এক বালতি পানি দিয়ে কাজ হয়, সেক্ষেত্রে 2-3 বালতি পানি ওয়েস্টেজ আমরা করব না। পানি যদি কম ওঠানো হয় তাহলে ইলেকট্রিসিটি আসলে কম ইউজ হবে। তো আজকে এ পর্যন্তই ছিল। ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের শেষ পর্যন্ত দেখার জন্য। আসলে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য আমরা নিজেরা সহ যদি একজন দর্শককেও আমরা বিদ্যুৎ বিল সম্পর্কে সচেতন করতে পারি, এটাই হবে আমাদের অ্যাচিভমেন্ট। তো আমরা বিদ্যুৎ বিল এবং পরিবেশ সম্পর্কে সচেতন হব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি পরের সোমবারে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।